Dear students, Assalamu alaikum. You are most welcome to my class. I hope all of you are fine by the grace of Almighty Allah. I am also fine. In our last class, we learned some rules of right use of verb, and you know this is very important for you. There are a lot of rules of right use of verb, and today we are going to learn some other rules of right use of verb, and I hope you will do the class attentively. Okay, so first one I would like to teach you. তোমরা প্রত্যেকে খেয়াল করো, প্রত্যেকে খেয়াল করো, আমি এখানে দুইটা আলাদা বাক্য লিখেছি। একটা বাক্য কি লিখেছি? Our examination was over. পরের সেন্টেন্সে কি লিখেছি? We arranged a picnic. দুইটা সিম্পল সেন্টেন্স। ওকে, এই দুইটা সিম্পল সেন্টেন্সকে যদি আমরা একটা বাক্যে লিখতে চাই, তাহলে আমরা কি করব? খেয়াল করো, Our examination was over. এই বাক্যের সাবজেক্ট হলো আওয়ার এক্সামিনেশন, আর উই অ্যারেঞ্জড পিকনিক এই বাক্যের সাবজেক্ট হলো উই। অর্থাৎ দুইটা বাক্যের সাবজেক্ট ভিন্ন, এখানে ভিন্ন। ওকে, এই দুইটা বাক্যের সাবজেক্ট যেহেতু ভিন্ন, এই জন্য এই বাক্যটাকে আমরা যখনই সিম্পলে করব, অর্থাৎ একটা বাক্যে রূপান্তর করব, তখন আমরা এটাকে কিভাবে করব? আমরা বাক্যটাকে এইভাবে করব। Our examination. ওকে, এখানে যে অক্সিলারি ভার্বটা থাকবে, এখানে যে বিভার্বটা থাকবে, এই বিভার্বের সাথে আমরা যেটা করব, আমরা বি এর সাথে আইএনজি দিব। অর্থাৎ আমরা বলবো our examination being over. Our examination being over, একটা কমা দিব। অর্থাৎ আমাদের পরীক্ষা শেষ হওয়ায় দ্বিতীয় বাক্যটা হুবহু বসে দিব। তাহলে আমরা কি বলবো? উই অ্যারেঞ্জড এ পিকনিক। তাহলে আমাদের বাক্যটা কি হলো? যে আওয়ার এক্সামিনেশন বিং ওভার, আমাদের পরীক্ষা শেষ হওয়ায় উই অ্যারেঞ্জড এ পিকনিক, আমরা একটা পিকনিকের আয়োজন করেছিলাম। ওকে, তাহলে আমার এইভাবে বলার উদ্দেশ্য হলো, যদি তোমাকে এই বিং এর ব্যবহারটা দেওয়া হয়, তখন তুমি যেন সেটা করতে পারো। ঠিক আছে, তোমার পরীক্ষায় মনে করো তোমার পরীক্ষাতে মনে করো এইভাবে বাক্যটা আসলো, দ্য ম্যারেজ সেরিমনি ব্র্যাকেটে আছে টু বি ওভার, দ্য গেস্টস ওয়ার গোয়িং টু জয়েন দ্য ফিস্ট। তখন
এটা ব্যবহার করতে তোমার মধ্যে যেন কোনো দ্বিধা দ্বন্দ্ব কাজ না করে। ঠিক আছে, তুমি খেয়াল করো, the marriage ceremony to be over, the guests were going to join the feast। তাহলে তুমি চিন্তা করো, আমি একটু আগে দুইটা বাক্যকে কি করেছি, একসাথে করেছি। এখন তুমি এটাকে আলাদা আলাদা ভাবো, আলাদা আলাদা ভাবলে কি দাঁড়াবে, the marriage ceremony was over, the guests were going to join the feast। দেখো দুইটা সেন্টেন্সের সাবজেক্ট আলাদা, ঠিক আছে। তাহলে এই আলাদা দুইটা সাবজেক্ট যুক্ত সেন্টেন্সকে যখন আমরা একসাথে করেছি, তখন আমরা এখানে কি করেছি, বি টু বি ভার্বের যে মূল রূপ বি, তার সাথে কি দিয়েছি, আইএনজি দিয়েছি। তাহলে আমি এখানে এখন আনসারটা কি করব, বিং, দ্য ম্যারেজ সেরিমনি বিং ওভার। ওকে, তাহলে দেখো তোমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ম, এটা কিন্তু খেয়াল রাখবা, পরীক্ষার হলে আসলে তুমি যেন সাথে সাথে প্রয়োগ করতে পারো। ওকে, এরকম ভাবে বহু সেন্টেন্স তুমি লিখতে পারবা। যেমন তুমি যদি বলো আওয়ার পিকনিক বিং ওভার উই রিটার্নড হোম, কি বলেছি কথাটা, আওয়ার পিকনিক বিং ওভার উই রিটার্নড হোম। অথবা তুমি যদি বলো দ্য প্লে বিং ওভার উই রিটার্নড হোম। ঠিক আছে, এই জিনিসটুকু খেয়াল করবা। তাহলে আজকে আমরা প্রথমে এই নিয়মটা শিখলাম। ওকে, তারপরে আমাদের আজকে দ্বিতীয় নিয়মটা আমরা দেখো খেয়াল করি। দ্বিতীয় নিয়মটা দেখো, ওকে, বাক্যটা খেয়াল করো সবাই, কি লিখেছি, দ্য জার্মানস ইউজ টু, ব্র্যাকেটে কি আছে, ওয়ার্ক 10 আওয়ার্স ইন এ ডে। তাহলে আমরা এই ওয়ার্ক এই ভার্বটাকে ব্যবহার করব। তাহলে এখানে আমাদের কোন নিয়মটা আমরা শিখব, এখানে নিয়মটা হলো যদি শুধু ইউজ টু থাকে, দেখো শুধু কি আছে, ইউজ টু, অর্থাৎ ইউজ টু এর সাথে কোনো বিভার্ব নাই, ইউজ টু এর পূর্বে কোন কি নাই, এম নাই, ইজ নাই, আর নাই, ওয়াজ নাই, ওয়ার নাই, শুধু কি আছে, ইউজ টু। তাহলে নিয়ম হলো যে শুধু ইউজ টু যখন থাকে তখন তারপরে কি হয়, ভার্বের মূল রূপ। আবার খেয়াল করো যে যদি শুধু কি থাকে, শুধু ইউজ টু থাকে, তাহলে তারপরে হবে ভার্বের মূল রূপ। ঠিক আছে, যদি শুধু কি থাকে, ইউজ টু থাকে। এই ইউজ টু কি বোঝায়, এই ইউজ টু বোঝায় অতীতের কারো নিয়মিত কোন অভ্যাস, অতীতের কারো নিয়মিত কোন অভ্যাস, অভ্যাসটা এখন আর নাই, কারো নিয়মিত কোন অভ্যাসটা ছিল, এখন আর নাই। যেমন জার্মানিরা এক সময় কি করত, দিনে 10 ঘন্টা কাজ করত, তারা এত পরিশ্রমী ছিল, সপ্তাহে 6 দিন কাজ করত, দিনে 10 ঘন্টা কাজ করত। এখন কিন্তু তাদের ওয়ার্কিং আওয়ার এবং ওয়ার্কিং ডে দুইটাই কমেছে। ঠিক আছে, আগের যে টেক্সট বইটা ছিল সেখানে একটা আর্টিকেল ছিল ওইটার উপরে যে তারা এখন 6 দিনের পরিবর্তে সপ্তাহে 5 দিন কাজ করে। ঠিক আছে, এবং দিনের কাজের সময়ও কমে এসেছে, এই জন্য এটা তাদের অতীতের নিয়মিত অভ্যাস ছিল, এই জন্য এই ইউজ টু ব্যবহৃত হয়েছে। তাহলে ইউজ টু এর পরে ভার্বের কোন রূপ হবে, মূল রূপ হবে। যেমন তুমি যদি বলো মাই গ্র্যান্ডফাদার ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, যে আমার দাদা সকালবেলা হাঁটতেন। মনে করো তোমার দাদা নাই, অথবা তোমার দাদা এখন আর হাঁটতে পারেন না, হ্যাঁ, অসুস্থ, চলাফেরা করতে পারেন না, তাহলে তার কি ছিল, অতীতে নিয়মিত অভ্যাস ছিল। তাহলে অতীতে কারণ নিয়মিত অভ্যাস বোঝাতে কি ব্যবহৃত হয়, শুধু ইউজ টু ব্যবহৃত হয়, এবং শুধু ইউজ টু ব্যবহৃত হলে তারপরে ভার্বের কোন রূপ, মূল রূপ। ওকে, দেখো খেয়াল করো এবার,
এখন এই বাক্যটা খেয়াল করো, আমি কি লিখেছি, হি ইজ ইউজড টু, ব্র্যাকেটে কি আছে, ওয়াক ইন দ্য মর্নিং। তাহলে এখানে পার্থক্যটা কি আগের বাক্যের সাথে? খেয়াল করো, এখানে কি আছে, ইউজড টু আছে, কিন্তু ইউজড টু এর পূর্বে কি আছে, একটা বিভার্ব আছে। অর্থাৎ এই ইউজড টু এর পূর্বে যদি বিভার্ব থাকে, এম থাকে, ইজ থাকে, আর থাকে, ওয়াজ থাকে, ওয়্যার থাকে, তখন কিন্তু আর আগের নিয়মটা প্রয়োগ হবে না। তখন তোমরা যেটা করবা সেটা হলো এই ইউজড টু এর পূর্বে বিভার্ব থাকলে তখন তোমরা ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে তার মূল রূপের সাথে কি দিবা, আইএনজি। যেমন তুমি বলবা কি, হি ইজ ইউজড টু ওয়াকিং ইন দ্য মর্নিং। হি ইজ ইউজড টু ওয়াকিং ইন দ্য মর্নিং। এটা বোঝায় অভ্যস্ত, কারো অভ্যাস। ঠিক আছে, সে অভ্যাসের মধ্যে আছে, ছিল না, অভ্যাসটা তার আছে। হি ইজ ইউজড টু ওয়াকিং ইন দ্য মর্নিং। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম, যদি শুধু ইউজড টু থাকে তাহলে তারপরে ভার্বের মূল রূপ, আর যদি ইউজড টু এর পূর্বে আমার বিভার থাকে তাহলে তারপরে আমি কি দিব, ভার্ব প্লাস আইএনজি। ওকে, তাহলে আমরা খেয়াল করো, তিনটা নিয়ম আমরা শিখলাম। এবার খেয়াল করো, ইংরেজিতে দুইটা ভার্ব আছে, একটা ভার্ব হলো ডেয়ার আর একটা ভার্ব হলো নিড। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, একটা ভার্ব হলো ডেয়ার আর একটা ভার্ব হলো নিড। এই মনে রাখবা, এই দুইটা ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আবার মডেল অক্সিলারি হিসেবেও ব্যবহৃত হয়। খেয়াল করো কি বলছি, এটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আবার মডেল অক্সিলারি হিসেবেও ব্যবহৃত হয়। ঠিক আছে, যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে তারপরে নিয়মটা একরকম, আর যদি মডেল অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয় তাহলে তারপরে ভার্বের নিয়মটা আরেক রকম। ঠিক আছে, এবং ইংরেজিতে এই দুইটা ভার্বকে বলে সেমি মডেল অক্সিলারি, অর্থাৎ আংশিক। এগুলোকে কি বলে ইংরেজিতে, সেমি, এস ই এম আই, সেমি মডেল অক্সিলারি। মনে থাকবে, সেমি মডেল অক্সিলারি, এটা পুরোপুরি মডেল অক্সিলারি না, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব হিসেবেও কাজ করে, মডেল অক্সিলারি হিসেবেও কাজ করে। এই জন্য এগুলোকে ইংরেজিতে কি বলে, সেমি মডেল অক্সিলারি। ওকে, তাহলে এই দুইটার ব্যবহারটা তোমরা খেয়াল করো। যদি খেয়াল করো মডেল অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়, খেয়াল করো কিভাবে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি কি লিখছি, হি ডেয়ার নট, ব্র্যাকেটে কি আছে, স্পিক দ্য ট্রুথ। ওকে, অর্থাৎ যদি সেটা ডেয়ারটা যদি মডেল অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয় তখন তারপরে কি বসে, দেখো নটটা কোথায় বসে, ডেয়ারের পরে। যেমন আমরা ক্যান কে যদি আমরা নেগেটিভ করি আমরা বলি কি, ক্যান নট, মে নট, মাইট নট, মাস্ট নট। ঠিক আছে, এই মনে রাখবা, ডেয়ার যখন মডেল অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয় তখন হইব কি, ডেয়ার নট। ঠিক আছে, তাহলে আমরা জানি ক্যানের পরে ভার্বের মূল রূপ, মেয়ের পরে ভার্বের মূল রূপ, মাইটের পরে ভার্বের মূল রূপ, কাজেই ডেয়ার নট তারপরেও কি ভার্বের কি হবে, মূল রূপ হবে। এবং মনে রাখবা, ডেয়ার এটা সাধারণত নেগেটিভ এবং ইন্টারোগেটিভ অর্থে ব্যবহৃত হয়, এটা অ্যাফার্মেটিভ অর্থে কখনো ব্যবহৃত হয় না। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো, হি ডেয়ার নট। তাহলে আমি বুঝলাম এই ডেয়ারটা এখানে কি, মডেল অক্সিলারি। তো এটা যদি মডেল অক্সিলারি হয় তাহলে ভার্বের কোন রূপ হবে, মূল রূপ হবে। তাহলে কি হবে, হি ডেয়ার নট স্পিক দ্য ট্রুথ। আবার আমি যদি এটাকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করি তখন কি লিখবো, খেয়াল করো, তখন আমরা লিখবো, দেখো তখন কি লিখলাম, হি ডাজ নট ডেয়ার, হি ডাজ নট ডেয়ার। তাহলে এখানে এই ডেয়ারটা কি হিসেবে ব্যবহৃত হলো, প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হলো। তখন আমরা কি বলবো, হি ডাজ নট ডেয়ার। এই তখন বলবো
খেয়াল করো, তখন আমরা কি বলবো? হি ডাজ নট ডেয়ার টু স্পিক দ্য ট্রুথ। খেয়াল করো, হি ডাজ নট ডেয়ার টু স্পিক দ্য ট্রুথ। তাহলে কি বুঝলাম? যে ডেয়ার যদি আমার মডেল অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয় তাহলে নটটা বসবে কোথায়? ডেয়ার এর পরে, ঠিক আছে? এবং ভার্বের কোন রূপ হবে? শুধুমাত্র মূল রূপ, বেস ফর্ম। আর যদি আমার ডেয়ারটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন ডেয়ার এর পরে কি হবে? টু প্লাস ভার্বের মূল রূপ। ক্লিয়ার? ঠিক সেম নিয়ম খেয়াল করো, আমরা যদি নিডকে ব্যবহার করি, যদি আমি নিডকে মডেল অক্সিলারি হিসেবে ব্যবহার করি তখন খেয়াল করো, খেয়াল করো কি লিখলাম? উই নিড নট। অর্থাৎ যদি আমি নিডকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করতাম তখন আমরা বলতাম উই ডু নট নিড। আর যখন আমি এটাকে মডেল অক্সিলারি হিসেবে ব্যবহার করলাম তখন বললাম কি? নিড নট। তাহলে যেহেতু এটা মডেল অক্সিলারি তাহলে তারপরে ভার্বের কোন রূপ হবে? মূল রূপ। আমরা কি বলবো? উই নিড নট গো দেয়ার। উই ডিড নট গো দেয়ার। ওকে? আর আমি যদি এটাকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করি তাহলে আমরা কি বলবো? উই ডু নট নিড। দেখো, উই ডু নট নিড, তখন বলবো কি? টু গো দেয়ার। উই ডু নট নিড টু গো দেয়ার। ক্লিয়ার? কি বললাম? উই ডু নট নিড টু গো দেয়ার। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম, এগুলো তোমাদের ভবিষ্যতে বিভিন্ন জায়গাতে ভর্তি পরীক্ষায় দিবে, ঠিক আছে? তাহলে তোমরা দুইটা ভার্বের ব্যবহার খেয়াল করলে, একটা নিড আর একটা কি? ডেয়ার। ঠিক আছে? এগুলো প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে, মডেল অক্সিলারি হিসেবেও কাজ করে। কিন্তু যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে তারপরে কি হবে? যদি মডেল অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয় তাহলে তারপরে ভার্বের রূপটা কি হবে? ওকে? পরের নিয়ম খেয়াল করো, তোমাদের এই নিয়মটা ভার্বের ক্ষেত্রেও লাগবে এবং এটা তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সও লাগবে, ঠিক আছে? দেখো, এই বাক্যটা প্রথম অংশ, এই যে হোয়েনের আগের অংশটা কোন টেন্স? ফিউচার ইনডিফিনিট। এই হোয়েনের আগের অংশটা কি? ফিউচার ইনডিফিনিট। ওকে? তাহলে কি বলছে? আই শ্যাল ডু দ্য ওয়ার্ক হোয়েন আই লার্ন মাই লেসন। এই নিয়ম হলো কোন সেন্টেন্সের প্রথম অংশ যদি ফিউচার ইনডিফিনিট হয় এবং তারপরে যদি হোয়েন অথবা আফটার থাকে, কি বলছি বলতো? হোয়েন অথবা আফটার। তারপরে যদি কি থাকে? হোয়েন অথবা আফটার থাকে, তাহলে তার পরবর্তী অংশটা হবে প্রেজেন্ট পারফেক্ট। আবার বলছি, কোন সেন্টেন্সের প্রথম অংশ যদি ফিউচার ইনডিফিনিট হয় এবং তারপরে যদি হোয়েন অথবা আফটার থাকে, তাহলে তার পরবর্তী অংশটা হবে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে কি বলবো? আই শ্যাল ডু দ্য ওয়ার্ক হোয়েন আই হ্যাভ লার্নড মাই লেসন, অথবা আই শ্যাল ডু দ্য ওয়ার্ক আফটার আই হ্যাভ লার্নড মাই লেসন। ঠিক আছে? তাহলে আনসারটা কি বলবা? হ্যাভ লার্নড। কি বলবা? হ্যাভ লার্নড। আবার খেয়াল করো সবাই, আবার খেয়াল করো যে কি বলছি, কোন সেন্টেন্সের প্রথম অংশ যদি কি হয়? ফিউচার ইনডিফিনিট হয় এবং তারপরে যদি কি থাকে? হোয়েন অথবা আফটার থাকে, তাহলে তার পরবর্তী অংশটা কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ওকে?
দেখো আমাদের পরবর্তী নিয়মটা খেয়াল করো, কি লিখেছি এখানে, যে ইউ রিসিভ দ্য পার্সেল বাই দিস টাইম। ঠিক আছে, ইউ রিসিভ দ্য পার্সেল বাই দিস টাইম মানে কি বলছে, এই সময়ের মধ্যে তুমি পার্সেলটি পেয়ে থাকবে। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ হয়ে থাকবে এরকম অনুমান বা বিশ্বাস যদি বোঝায় তাহলে কিন্তু এটা কোন টেন্স হবে, ফিউচার পারফেক্ট। আবার বলছি, ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হয়ে থাকবে এরকম অনুমান, দৃঢ় অনুমান বা বিশ্বাস বুঝালে সেটা কোন টেন্স হবে, ফিউচার পারফেক্ট। আবার খেয়াল করো, ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হয়ে থাকবে এরকম দৃঢ় অনুমান বা বিশ্বাস বুঝালে সেটা কোন টেন্স হবে, ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট। ওকে, তাহলে কি বলবা, বলছে ইউ রিসিভ দ্য পার্সেল বাই দিস টাইম, তাহলে তোমার আনসারটা কি হবে, ইউ উইল হ্যাভ রিসিভড। কি বলবা, ইউ উইল হ্যাভ রিসিভড। যেহেতু তোমরা জানো ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। ঠিক আছে, তাহলে তুমি আনসারটা লিখবা কি, ইউ will have received, you will have received the parcel by this time। ঠিক অনুরূপ ভাবে আরেকটা বাক্য খেয়াল করো, খেয়াল করো বাক্যটা কি লিখেছি, হি রিচ খুলনা শর্টলি। শর্টলি মানে শীঘ্রই, যে শীঘ্রই সে খুলনা পৌঁছে থাকবে। একই কথা, যে ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হয়ে থাকবে এইরকম অনুমান বা বিশ্বাস বুঝালে সেটা কোন টেন্স হবে, ফিউচার পারফেক্ট। তাহলে কি হবে, হি উইল হ্যাভ রিচড। কি হবে আনসারটা, হি উইল হ্যাভ রিচড, সে পৌঁছে থাকবে, শীঘ্রই সে খুলনা পৌঁছে থাকবে। তাহলে আনসারটা হবে উইল হ্যাভ রিচড। ক্লিয়ার? ওকে, খেয়াল করো প্রত্যেকটার নিয়ম ইম্পর্টেন্ট। এবার দেখো কি লিখছি, বাক্যটা অনেক ইম্পর্টেন্ট নিয়ম, এটা অনেক সময় ভর্তি পরীক্ষা দেয়। কি লিখেছি, হি উইল হ্যাভ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক বিফোর হিজ ফাদার ব্র্যাকেটে কি আছে, কাম। তাহলে খেয়াল করবা এটা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স। দেখো ফিউচার পারফেক্ট টেন্সের কিন্তু অনেক ব্যবহার। এখানে বলছে হি উইল হ্যাভ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, দেখো ফিউচার পারফেক্ট টেন্স, বিফোর হিজ ফাদার। এখানে যদি তুমি বলো উইল কাম তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। এই মনে রাখবা, ফিউচার পারফেক্ট টেন্সে যদি দুইটা অংশ থাকে, এবং একটা যদি ফিউচার পারফেক্ট হয় অপরটা হবে কিন্তু হবে প্রেজেন্ট ইনডিফিনিট। আবার খেয়াল করো যে একটা হবে কি ফিউচার পারফেক্ট, অপরটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। তোমাকে বলতে হবে হি উইল হ্যাভ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক বিফোর হিজ ফাদার কামস। উত্তরটা কি লিখতে হবে, বিফোর হিজ ফাদার কামস, নট উইল কাম। উইল কাম দিলে ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আনসারটা হবে কি, কামস। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ঠিক আছে, দেখো আমাদের পরের নিয়ম আমরা খেয়াল করি।
কি লিখেছি বাক্যটা খেয়াল করে দেখো, ইট ইজ হাই টাইম, কমন নিয়ম, এগুলো সব সময় তোমার লাগবে। কি আছে, ইট ইজ হাই টাইম উই ব্র্যাকেটে কি আছে, প্ল্যান্ট ট্রিজ। তোমরা জানো জুলাই মাস, তাই না? এখন যে সারা বাংলাদেশে কি হচ্ছে, বৃক্ষরোপণ কর্মসূচি চলছে, ঠিক আছে? তাহলে আমি কি লিখেছি, ইট ইজ হাই টাইম উই প্ল্যান্ট ট্রিজ। তাহলে গ্রামাটিক্যাল নিয়মটা কি? নিয়মটা হলো এই, এখানে যদি ইট ইজ হাই টাইম থাকে, ইট ইজ টাইম থাকে, অথবা ইট ইজ রাইট টাইম থাকে। দেখো তিনটা কথা আমি বলেছি, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, অথবা ইট ইজ টাইম থাকে। এবং তারপরে যদি এখানে আই, উই, ইউ, হি, শি, গভর্নমেন্ট ইত্যাদি কোনো পার্সন থাকে, এই পার্সনটা যদি থাকে তাহলে এই পার্সনের পরবর্তী যে ভার্বটা থাকবে সেই ভার্বটা হবে কিন্তু ভার্বের পাস্ট রূপ। তোমাকে বলতে হবে ইট ইজ হাই টাইম উই প্ল্যান্টেড ট্রিজ। ঠিক আছে? কি বলতে হবে? ইট ইজ হাই টাইম উই প্ল্যান্টেড ট্রিজ। ইট ইজ টাইম উই took action against corruption. It is high time he started his journey. ঠিক আছে? অর্থাৎ এই ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, এগুলোর পরে যদি কোনো কি থাকে, পার্সন থাকে, তাহলে তারপরে ভার্বের কোন রূপ দিবা? পাস্ট রূপ দিবা। কিন্তু আমি যদি এরকম ভাবে বলি, দেখো এখন কি লিখেছি, ইট ইজ টাইম প্ল্যান্ট ট্রিজ। দেখো ইট ইজ টাইম আছে, আমি যদি এখানে ইট ইজ হাই টাইমও দেই, অথবা আমি যদি বলি এখানে রাইট টাইমও দেই, কিন্তু যদি কোনো পার্সন না দেই তাহলে কিন্তু আর ভার্বের পাস্ট রূপ হবে না। তখন আমি বলবো ইট ইজ টাইম টু প্ল্যান্ট ট্রিজ, ইট ইজ হাই টাইম টু প্ল্যান্ট ট্রিজ, ইট ইজ রাইট টাইম টু প্ল্যান্ট ট্রিজ। ক্লিয়ার? তাহলে আমরা এই নিয়মটা আমরা শিখলাম। দেখো বাক্যটা আমি কি লিখেছি, এ নাম্বার অফ স্টুডেন্টস টু বি প্রেজেন্ট ইন দ্য ক্লাস ইয়েস্টারডে। দেখো আমি আরেকটা বাক্য লিখছি, দেখো খেয়াল করো দুইটা বাক্য। একটা বাক্য লিখেছি কি, এ নাম্বার অফ স্টুডেন্টস টু বি প্রেজেন্ট ইন দ্য ক্লাস ইয়েস্টারডে, আর পরের বাক্যে লিখেছি দ্য নাম্বার অফ স্ট্যান্ডার্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস টু বি ইনসাফিসিয়েন্ট। ঠিক আছে? তাহলে এখানে দেখো, এখানে কিন্তু একটা নিয়ম আছে, রুল। রুলটা কি খেয়াল করো, রুলটা হলো এ নাম্বার অফ যদি থাকে তার পরবর্তী ভার্ব হইব সর্বদা প্লুরাল, আর যদি দি নাম্বার অফ থাকে তাহলে তার পরবর্তী ভার্ব হবে সিঙ্গুলার। খেয়াল করতে হবে, এটা বুঝা সহজ, কিন্তু মনে রাখতে গেলে কিছুদিন পরে ভুলে যাবা। এগুলাকে বারবার প্রয়োগ করতে হয়, তাহলে পরীক্ষার হলে আর ভুলবা না। ঠিক আছে? তাহলে কি বলছি, এ নাম্বার অফ, তার পরবর্তী ভার্ব হইব কি? প্লুরাল।
আর দি নাম্বার অফ তার পরবর্তী ভার্ব হইব কি সিঙ্গুলার। ওকে, তাহলে আমরা কি বলবো এ নাম্বার অফ স্টুডেন্টস টু বি প্রেজেন্ট ইন দ্য ক্লাস ইয়েস্টারডে। দেখো আমি একটা কথা বলেছি ইয়েস্টারডে, তাহলে কি জানি আমরা যে কোন সেন্টেন্সে যদি অতীত নির্দেশক শব্দ থাকে, অতীত বুঝায়, যেমন ইয়েস্টারডে, এগো, প্রিভিয়াস, লাস্ট উইক, ওয়ান্স আপন এ টাইম, ঠিক আছে, এরকম যদি অতীত নির্দেশক শব্দ থাকে তাহলে ওই বাক্যটা সরাসরি কোন টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ওকে, তাহলে প্রথম কথা হলো এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হইব, আর ভার্বটা কি হইব, প্লুরাল। তাহলে আমরা কি বলবো এ নাম্বার অফ স্টুডেন্টস, আমরা এখানে কি বলবো ওয়ার, এ নাম্বার অফ স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস ইয়েস্টারডে। ওকে, আর এখানে আমি কি বলেছি, দ্য নাম্বার অফ স্ট্যান্ডার্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস, যে গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাটা কি অপর্যাপ্ত। তাহলে আমার এখানে দি নাম্বার অফ আছে, সো আমার পরবর্তী এখানে ভার্বটা কি হইব সিঙ্গুলার। তাহলে আমি বলবো কি এখানে ইজ। ক্লিয়ার? তাহলে দেখো আমরা এই নিয়মটা শিখলাম। ওকে, খেয়াল করো আমি তিনটা বাক্য লিখেছি। কি লিখেছি, মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, হি লিভ দ্য কান্ট্রি, ইট ইজ মেনি ইয়ার্স আই সি ইউ, ইট ওয়াজ মেনি ইয়ার্স হি রাইট মি। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম, এটা তোমার ভার্বেও লাগবে, এটা তোমার কমপ্লিটিং সেন্টেন্সও লাগবে। তাহলে নিয়মটা কি খেয়াল করো, নিয়মটা হলো এই দেখো, সরি, many years have passed, এখানে শব্দ হবে তো শব্দ since, সরি এটা শব্দ হবে since, it is many years, এখানে একটা শব্দ হবে since, it was many years, এখানে একটা শব্দ হবে since। ঠিক আছে, since। আবার খেয়াল করো, many years have passed since he leave the country, it is many years since I see you, it was many years since he write me। তাহলে জিনিসটা কি, জিনিসটা হলো এইরকম ভাবে যখন সেন্টেন্সে সিন্স থাকবে তখন খেয়াল রাখতে হবে এই সিন্স তার প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে তার পরের অংশ হইব পাস্ট ইনডিফিনিট, আর যদি সিন্সের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হয় তাহলে তার পরের অংশ হইব পাস্ট পারফেক্ট। আবার খেয়াল করো কি বলছি, যে সিন্স যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি